নিজে স্বার্থের জন্য এমপিতে আসি নাই, আমি দায়িত্ব পালনের জন্য আসছি। সারা জীবন যেহেতু আমি সৎ ছিলাম, ভবিষ্যতেও থাকবো, আরো কঠিনভাবে থাকবো। একটা এলাকার এমপি যদি চাঁদাবাজ না হয়, অসৎ না হয়, কোনো জায়গায় অসত্য হবে না। আমি আই বিলিভ ইট। বিশ্ববিদ্যালয়ের জোরালো কলেজ ছাত্র ছিলাম। আমি চাচ্ছি একটু মানুষের হয়ে নির্বাচিত হওয়া। বিডিপিটা আসলে জামাতের একটা বি টিম, এটা অনেকেই মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় আমরা দেখি। ভালো কাজ করলেই মানুষ মনে করে এই লোকটা জামাত। আমি সারা জীবনে অ্যাডভোকেসি যা করেছি, আমি কখনো অ্যাডভোকেসির টাকা আমার ফ্যামিলির কাজে লাগাইনি। পয়সা, অন্যের পয়সা না নিয়েও রাজনীতি করা যায়, মানুষের উপকার করা যায়, দেশের মঙ্গল করা যায়। আমার প্রথম কাজ হবে নান্দেলের শিক্ষার পরিবেশ ফিরে আনা। গত 5 মাস আমি গড়ে প্রতিদিন 6 থেকে 10 কিলোমিটার আমি প্রতিদিন হেঁটেছি এবং আমার এলাকায় 265টা গ্রাম, 20টা মহল্লা, প্রতিটা ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইনোভাটক্সের আয়োজনে জনতার ইশতেহার নামক এই প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামে আজকে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বা বিডিপির সম্মানিত চেয়ারম্যান জনাব AKM আনোয়ারুল ইসলাম চান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতা, ইনশাল্লাহ আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি এবং সামনের ইলেকশন নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করব। আশা করছি সবাই সাথেই থাকবেন। তো আপনার নাম তো অ্যাডভোকেট AKM আনোয়ারুল ইসলাম চান। তো থ্যাংক ইউ। আপনার বেড়ে ওঠা এবং আপনার শৈশব কোথায় কেটেছে আসলে? আমরা বেসিক্যালি গ্রামের ছেলে, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চারিয়ানীপাড়া গ্রাম, নান্দাইল সদরে, সেখানেই জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা। আর গ্রামের যে এই 1964 বা 65-66 পরে যখন আমরা বুঝতে পেরেছি, তখন গ্রামের যে একটা পরিবেশ, যদিও ওই পরিবেশটা এখন অনুপস্থিত, স্মৃতিতে ওই পরিবেশটা আমরা খুঁজি। আচ্ছা। এবং খুঁজতে গিয়ে এইবার যখন গ্রামে নির্বাচনের কাজে গেলাম, সেই পরিবেশটা গ্রামে খুঁজে পেয়েছি। আপনার নিয়মিত সকালে পড়ালেখা করা, পড়ালেখার পরে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে আবার মাঠে চলে যাওয়া, খেলাধুলা করা, ধুলাবালু। এবং তখন তো আসলে আমরা এই মুক্ত আলু বাতাসের সুযোগ ছিল, খোলামেলা মাঠ ছিল, জমি ছিল, যেগুলোতে মানে অবাধে উদ্যমভাবে, দুর্দান্তভাবে চলাফেরায় কোথাও বাধা ছিল না, যে বিষয়টা এখন খুঁজে পাওয়া কঠিন। তো আমরা সেরকম একেবারে প্রকৃতির সাথে জড়িত থেকেই বড় হয়েছি এবং এটা এখনের প্রজন্মের জন্য হয়তো গল্প মনে হতে পারে, তবে কিছুটা এখনও গ্রামে বিরাজমান। তো এইবার বিশেষ করে নির্বাচনকে সামনে নিয়ে আমি ওই শৈশবের যে স্মৃতিগুলোর সাথে কিছু মিলাচ্ছি। আপনি তো গ্রামে চষে বেড়াচ্ছেন, আমি যতটুকু জানি, গ্রাম থেকে গ্রামান্তরে যাচ্ছেন। তো সে জায়গায় আপনার তো ওইখানকার যেহেতু শৈশব কেটেছে, সেখানে আপনার শিক্ষা জীবন কেমন ছিল, পড়াশোনা? আমরা গ্রামের প্রাথমিক স্কুল যেটা ছিল আমার বাড়ির পাশেই ছিল, সেটা আমার গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়। তো খুব বাড়ির থেকে খুব দূরে ছিল না, 300 মিটার দূর। আচ্ছা। তো আমরা সেখানে প্রাথমিক শিক্ষা নিয়েছি এবং আজকের সেই সময়কার শিক্ষার জন্য যে ধরনের এখন অভিভাবকদের যে ধরনের ত্যাগ স্বীকার করতে হয়, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা। শিক্ষকরাই আমাদের সকল দায়িত্ব নিতেন। বাবা মা শুধু আমরা স্কুল পর্যন্ত গিয়েছি কিনা এটাই ওনারা নজরে রাখতেন। আচ্ছা। তো প্রাথমিক শিক্ষাটা তখন যে মৌলিক শিক্ষা হিসাবে আমরা পেয়েছি, এটাই এখনো জীবনে কাজে লাগছে এবং তার পিছনে কোনো ধরনের খরচ বা অতিরিক্ত বাবা মার প্রেশার এগুলো ছিল না। আচ্ছা।
তো শৈশব জীবনের এই শিক্ষার স্মৃতিটা, তার পরবর্তীতে স্কুলে যাওয়া, আমাদের চন্টি পাশা বর্তমানে সরকারি হাই স্কুল, বিরাট মাঠ, এখনও এ ধরনের মাঠ খুঁজে পাওয়া যাবে না স্কুলের ভিতরে এবং বাহিরে। আচ্ছা, যে এখানে যদি 50,000 60,000 লোক ধরে তাও কোনো অসুবিধা নাই। আবার ভিতরেও আলাদা খেলার মাঠ আছে, এ ধরনের স্কুলও খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে নান্দাইলেরই আরেকটা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি আদর্শ কলেজ, সেটার পরিবেশনও মনোরম। গতানুগতিক স্কুল কলেজগুলো এখনও ওইগুলোর সাথে মিলবে না। একটা মুক্ত জীবন ছিল। আমরা স্কুলে কলেজে ছেলে মেয়েরা এত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা কাটিয়েছি, এই বিষয়গুলো এখন অনুপস্থিত মনে হয়। একবারে নির্মোহভাবে এবং আন্তরিকভাবেই আমরা ক্লাসের বন্ধুদেরকে মনে করতাম নিজের ভাই বা বোন। তো প্রত্যেকটা বিষয়ই আসলে এখন স্মৃতি, মন চায় আবার সেই পরিবেশে ফিরে যেতে। আপনি তো রাজনীতিতে হাতে করি আসলে কোথায় হয়? আমি তো শিক্ষা স্কুল কলেজ জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জোরালো কলেজ ছাত্র ছিলাম। আচ্ছা, ওখানেই মেনলি আমার ছাত্র রাজনীতির মানে একটা বেসিক লেসন আমার ওখানেই কাটিয়েছি। জোরালো কলে ছাত্রলীগ ছাড়া কোনো দল ছিল না আমি যাওয়ার আগে। সেটা হলো 82-83। আচ্ছা, তো আমি প্রথম ছাত্রদলের সম্মেলন করে বি চৌধুরী সাহেবকে প্রধান অতিথি করে ছাত্রদল সংগঠিত করি এবং সেই হলে বিপি প্রার্থীও ছিলাম, সভাপতি ছিলাম। পরবর্তীতে 90-এর আন্দোলনে সক্রিয় কর্মী ছিলাম প্রথম সারিতেই। আচ্ছা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়টাই আমার ছাত্র রাজনীতির বলা যায় যে মৌলিক জায়গা। অর্থাৎ যখন 90 স্বৈরাচার পতন আন্দোলনে চলে তখন আপনি ক্যাম্পাসে ছিলেন? হ্যাঁ, আমাদের লেখাপড়া শেষ প্রায়, কিন্তু সেশন জটটা আমাদের সময় অনেক বেশি ছিল, প্রায় 4 বছর। আচ্ছা, তো আমি 86-র আমাদের সার্টিফিকেট, কিন্তু আমরা ইউনিভার্সিটিতে বের হয়েছি 90-এর পরে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই হিসেবে আসলে যখন লেখাপড়ার চাপ ছিল না, সেশন জট মানে কি স্বাধীনতা। হ্যাঁ, হ্যাঁ। তো ছাত্ররা, আমরা ছাত্র ছিলাম, ইয়াং বয়সে আমাদের একটু মুক্ত চিন্তাভাবনা খুব বেশি ছিল। তখন রাজনীতি, সংস্কৃতি এবং বন্ধুদের সাথে আড্ডা, এই ফাঁকে আসলে রাজনীতিটাই আমাদের পড়ালেখার চেয়ে বেশি সময় কেটেছে। তার মানে হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা সুন্দর সোনালী অতীত অতিক্রম করেছেন। এটা আছে এবং এখনো আমরা সেই আমাদের 86 বেজের যে বন্ধুরা আছি, আমাদের বিরাট গ্রুপ আছে, তারা অনেকেই রিটায়ারমেন্টে চলে গিয়েছে, অলমোস্ট। অনেক সচিব ছিল, বিভিন্ন পর্যায়ে অবস্থানে ছিল। তো এখনো আমরা একসাথে হই এবং সেই স্মৃতিগুলো এখনো রোমন্থন করি এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে এখনো সেইভাবেই অনুভব করি যেটা আমাদের। তো তারপর তো আপনি একটা মোটামুটি কিছুদিন রাজনীতির বাইরে গিয়েও পেশাগত জীবনে বিভিন্ন জায়গায় ছিলেন। তো আপনার পেশাগত জীবনে এখন কি করছেন বা মাঝে আমি রাজনীতি ছেড়ে 91 আমার প্রফেশন হিসেবে আমি অ্যাডভোকেট হিসেবে কাজ করি। আচ্ছা। তো 91 থেকে 98 পর্যন্ত আমি সুপ্রিম কোর্টে জুনিয়র হিসেবে কাজ করেছি অ্যাডভোকেট হিসেবে। তো এখানে একটা অভিজ্ঞতা, এবং ঢাকা জজ কোর্টেও কাজ করেছি। আচ্ছা। তো আইনঙ্গনের একটা পরিবেশ যেটা আমরা দেখেছি, এখন কিছুটা ডিফারেন্স আছে। আমরা তখন উকালতিটাকে মনে হতো যে মানুষের সেবা করব। আচ্ছা। আর আপনাকে আমি এখানে মেনশন করি, আমি সারা জীবনে অ্যাডভোকেসি যা করেছি, আমি কখনো অ্যাডভোকেসির টাকা আমার ফ্যামিলির কাজে লাগাইনি। আচ্ছা। তো অ্যাডভোকেসির পাশাপাশি আমার কিছু ব্যবসাও আমি প্রতিষ্ঠিত করেছিলাম, যে কারণে আমার সারা জীবন ত্যাগ ছিল যে আমি এই পেশায় শুধু যেটুকু ইনফর্ম করি, যারা মামলার সাথে জড়িত তাদেরকে সহায়তা করা, অন্যদেরকে সহায়তা করা। এই জন্য আমার মনে হয় আমার মতো এরকম অন্যরা দাবি করতে পারবে কিনা আমি জানি না। তো আমি দাবি করি আমার ফ্যামিলিকে আমি 100 টাকাও আমার এই পেশার থেকে নিয়ে খাওয়াইনি, কিন্তু টাকা কামিয়েছি এটা মক্কেলদেরকেই দিয়ে আসতে হয়েছে, বা নিজের পকেট থেকে তাদের বাড়ি যাওয়ার টাকাও, নিজে তো ফিস নেই বরং বাড়ি যাওয়ার টাকাও আমার দিয়ে আসছি। এটা এখন পর্যন্ত চলমান।
যাক, তো এটা একটা ভালো দিক যে আপনি অ্যাডভোকেসি করেছেন অনেক বছর, তারপরে আসলে সেখান থেকে আপনি এটাকে আসলে মূলত নিয়েছেন হচ্ছে একটা মহৎ পেশা হিসেবে। এটা সেটা আমার বাবা, এলাকার সবাই জানেন, মরহুম এফএম ইসাক ভাইয়া সাহেব, উনিও রাজনীতি করতেন। ওনার জমি ছিল অনেক, এখনো আছে, এগুলো আমরা খুব এনজয় করি। আচ্ছা, ওনার ব্যবসা ছিল, রাজনীতিবিদও ছিলেন। উনি 1970 সনে এমএনএ ইলেকশনও করেছেন। তো ওনার একটা ইচ্ছা ছিল, আমরা 10 ভাই বোন। 10 ভাই বোন? হ্যাঁ, 10 ভাই বোন। প্রত্যেক ভাই আলাদা আলাদা প্রফেশনে যাবে এবং তারা শুধু নিজের জীবন গড়া না, সমাজের এবং এলাকার জন্য কাজ করে। এটা ওনার একটা নির্দেশনা আমাদের ছিল। তো এই হিসেবে আমার জন্য ওনার ইয়া ছিল, তুমি আইন ব্যবসা করবা এবং মানুষের সেবা। মানে উনি সিলেক্ট করে দিয়েছেন কে কি করবে, তার মানে আপনার জন্য বরাদ্দ ছিল যে আইন। এইটাই, যেমন আরেক ভাইকে বলা হয়েছিল তুমি সেনাবাহিনীতে যাবা এবং তুমি চিফ পর্যন্ত হইতে হবে। আচ্ছা, তো ওইটা ওর জন্য দুর্ভাগ্য, সে ওই ক্যালিবারেই আছিল। 12 বছর তার চাকরি থাকার পরেও ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে এই রাজনৈতিক অপসংস্কৃতির কারণেই তাকে চাকরি থেকে বের করেই দেওয়া হয়েছে বলা যায়। আচ্ছা আচ্ছা। তো সে তার লক্ষ্যে যেতে পারে নাই। এরকম অন্যান্য ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন জায়গায় যারা বাবার ইচ্ছা মতোই প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ করেছেন। আমাদের 7টা ভাই আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় প্রতিষ্ঠিত। কেউ কারো সহযোগিতা ছাড়া কারো কাছ থেকে হেল্প নেওয়ার প্রয়োজন হয় না। এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করেন। বোনদের ক্ষেত্রেও তাই। তার মানে হচ্ছে আপনার পেশাগত জীবনে মূলত ব্যবসা এবং অ্যাডভোকেসি দুটোই চলছে। না, এর মাঝেও আমি মাঝে প্রবাসে ছিলাম। আচ্ছা, আমি সৌদি আরবে ছিলাম। ওইখানেও বিদেশে যাওয়ার পরেও আমার বড় ভাই যিনি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি এক পর্যায়ে ওইখানে গিয়ে বিভিন্ন ব্যবসা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাংলাদেশিদের মধ্যে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ব্যবসায়ী। আচ্ছা, ওনার সৌদি আরব, আমেরিকা, দুবাই এখনও বিভিন্ন ব্যবসা আছে বড় আকারেই। তো আমি আসলে ওনার সাপোর্টে, বিশেষ করে রাজনৈতিক অবস্থা পরিবর্তনের পরে 1998-এ আমার উপরে, যেহেতু আমি একটা বিরোধী দলে তখন ছিলাম, এলাকায় বিভিন্ন মামলা এবং বিভিন্ন প্রেশার আসতেছিল, তখন বড় ভাই আমাকে ইনভাইট করলো, আসর জীবনটাকে নিরাপদ করো, ভবিষ্যতে সুযোগ হলে দেশে কাজ করবা। তো তখন আমি চলে যাই সৌদি আরবে, ওনার ব্যবসাকে সহযোগিতা করি। পাশাপাশি কমিউনিটির শিক্ষা ব্যবস্থা, আমাদের 2টাই স্কুল ছিল, একটা ইংলিশ সেকশন, একটা বাংলা সেকশন। তো আমি বাচ্চা ভর্তি করার সাথে সাথে 2001 সনে ওকে যখন কেজিতে ভর্তি করিয়েছি, ভর্তি করার পরেই ইলেকশন করে সর্বোচ্চ ভোটও পেয়েছি। আচ্ছা, ওইখানে আমার সিনিয়র একজন আর্কিটেক্ট ছিলেন, তা আমি প্রস্তাব দিলাম, কথা ছিল যে সর্বোচ্চ ভোট যে পাবে সে সভাপতি। আমি তখন ইয়াং ম্যান, তো আমি আর ওইটা না করে ওনাকে সভাপতি করেছি এবং আমি সহসভাপতি ছিলাম স্কুলের। এবং এই স্কুলটা আমরা সৌদি আরবের মধ্যে ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান নেটিভ স্কুলকে কম্পিট করে আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশন ফার্স্ট ছিল পুরো সৌদি আরবে। তো এরকম সৌদি আরবের প্রবাসীদের জন্য অনেক উদ্যোগের সাথে আমি ছিলাম, তাদেরকে সহযোগিতা করেছি, ইভেন আইনি সহযোগিতাও করেছি। আমি ওইখানেও কোর্টে, যদিও সৌদি আরবে এই আইনের কোনো মূল্য নাই, তবু বিশেষ মামলার ক্ষেত্রে যখন আমরা জজদেরকে বলতাম যে আমি এরকম ডকুমেন্ট দেখালাম, তখন আমাদেরকে অ্যালাউ করতো এবং আমরা অনেক প্রবাসীর মামলায়ও আমি ওখানে সহযোগিতা করেছি। বিভিন্নভাবে প্রবাসীদের সহযোগিতা করা তো দীর্ঘদিন। তারপর দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, শিক্ষার উপরে অভিজ্ঞতা নিয়েছি। শিক্ষা আমার একটা বড় পছন্দের বিষয়। আচ্ছা। এবং দেশে থাকতেও আমি আমার যে কলেজ, নন্দাই শহীদ আদর্শ কলেজ, প্রায় ইউনিভার্সিটি বাইরের পর থেকেই কলেজের গভর্নিং বডিতে আমি ছিলাম এবং ওই কলেজটাকে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় কলেজ করার জন্য আমি সকল পরিকল্পনা তৈরি করি। আসলে ওই যে রাজনৈতিক কারণে আমার দেশ ছাড়তে হলো। আচ্ছা। যে জন্য কলেজটা এখনও সেই আগের জায়গায়ও নাই, আরও পিছনে চলে গেছে। আমরা কিছু ইন্টারেস্টিং তথ্য জানলাম যে আপনার ইন্টারেস্টের জায়গা আসলে শিক্ষা, এবং আমরা জানি যে নান্দাইল, ময়মনসিংহের এই এলাকাটা শিক্ষা আসলে খুব বেশি এগিয়ে না, যদি আমরা অনেক জেলা তুলনা করি। আসলে সে জায়গায় আপনার অবশ্যই শিক্ষা নিয়ে অনেকগুলো প্ল্যান আছে, আমরা শুনবো। এর আগে আমরা একটু আপনার রাজনৈতিক আবার জীবন যখন নতুন করে আমরা দেখলাম যে একটা পার্টি গঠন করলেন,
বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এটা কত সালে শুরু করেছেন এবং এটা এটার গ্রাউন্ডটা হলো, আমি সৌদি আরবেও একটা রাজনৈতিক দলের রিয়াদের সভাপতি ছিলাম, সেটা 15 সন পর্যন্ত, 2001 থেকে 2015। আচ্ছা। তো আসলে রাজনীতিতে যে বিষয়টা আমার তখন খুব মনে দাগ লেগেছে, আমার বন্ধুবান্ধব এখন সেই দলের বড় বড় পজিশনে আছে। আচ্ছা। বিদেশ থেকে যখন আমি আসলে বন্ধুবান্ধব সেটা খেয়ালের ছলেই হোক বা ইচ্ছাকৃত হোক বা তার প্রয়োজনেই হোক, কেমন জানি যাদের সাথেই দেখা হতো তাদের একটা প্রত্যাশা ছিল আমি বিদেশে অনেক পয়সা কামাই, তাদেরকে পয়সা দিতে হবে। আচ্ছা আচ্ছা। এবং অফিসে ঢুকলেই কেউ টেনে নিত কোনো দিকে নিয়ে, কানে কানে বলতো, দোস্ত 1 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও। আচ্ছা। তো এই বিষয়গুলো আমার কাছে কেমন জানি লাগতো, যে আমরা কষ্ট করে টাকা কামাবো আর এখানে আসছি, রাজনীতিবিদরা এভাবে টাকা নিবে। আর বিদেশ থেকে এই বিষয়গুলো খুব ভালো অ্যানালিসিস করা যায়। আচ্ছা। দেশের রাজনীতির যে সিনারিওটা, এই কালচারটাকে আস্তে আস্তে, আর যখন মানুষ দেশ ছেড়ে বিদেশ যায় তখন পজিটিভ অনেক কিছুই লেসন তাদের কাছে আসে, যেটা দেশে থাকলে এটা হয় না। ওখানে যাওয়ার পরে মানুষের নৈতিক মূল্যবোধটা পরিবর্তন হয়ে যায়, মানুষের চিন্তাটা একটু ব্রড হয়ে যায়, এবং মানুষ সবসময়ই শুধু ভালো চিন্তাই করে প্রবাসে যারা থাকে, আমার ধারণা। এবং ওইসব দেশে আমাদের যে সংস্কৃতি, নৈতিক অবমূল্যায়ন বা নৈতিকতার যে অভাব, এটা বিদেশে গেলে খুব স্পষ্ট হয়, এবং তখন নিজেকে কিন্তু মানুষ একটু রিফাইন করে, ওই পুনর্গঠন বা সংশোধন করার জন্য চিন্তা করে। তো আসলে এই রাজনীতি, আমি যদিও ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি, তো এরকম কিছু ঘটনা আমাকে খুব বিবেকে নাড়া দেয়, যে আসলে তো আমরা এখানে রাজনীতি করি, কোনো ব্যবসা করি না, নিজের কোনো হালাল ইনকাম নাই, কিন্তু আমরা খুব ভালো চলি। এই বিষয়টা আমাকে খুব পীড়া দেওয়ার পর আমি আসলে চিন্তা করলাম যে দেখি আমি অন্তত হয়তোবা দেশের কোনো পরিবর্তন করতে পারবো না, কিন্তু নৈতিকতা নির্ভর একটা রাজনৈতিক দলের যদি আমি উদ্যোগ নিয়ে কিছু ভালো মানুষ নিয়ে একটু হলেও যদি ভালো করতে পারি, তো সমাজের তো একটু জায়গা হলেও পরিবর্তন হবে। এইসব চিন্তা করি আমি 2018 সনে দেশে এসে আমি এই ধরনের লোক খুঁজতে থাকি। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমি যেখানেই কথা বলি, আমার অপূর্ব পরিচিত বা বিভিন্নভাবে রিলেটেড লোকজন, এর মাঝে প্রতিষ্ঠিত কিছু ভালো লোক পেয়ে যায়, যাদের ইচ্ছা এই দেশের রাজনীতিতে কিছুটা হলেও ইম্পোর্ট দেওয়া, যে পয়সা, অন্যের পয়সা না নিয়েও রাজনীতি করা যায়, মানুষের উপকার করা যায়, দেশের মঙ্গল করা যায়। এই কনসেপ্ট থেকে আমি আসলে একটা ভালো একটা টিম পেয়েছি। এই টিম পাওয়ার পরে আমি সাহস করেছি যে আমরা শুরু করি। আমরা নিজেরা কিছু না পারলেও অন্তত বড় দল যারা আছে তারাও এই মেন্টালিটি যারা থাকবে, তাদের সাথে মিশে হলেও তো বিভিন্ন প্রস্তাবনা দেওয়া যাবে, দেশ নিয়ে গঠনমূলক কিছু করা যাবে, কন্ট্রিবিউট করা যাবে। সারা বিশ্বে আমরা যে জিনিসটা দেখেছি, আমি অনেকগুলো দেশে গিয়েছি, সেই বিষয়গুলোর কিছুটা হলেও তো পৌঁছানো যাবে মেসেজটা। এই ধারণা থেকে আসলে পার্টির উদ্যোগ নেওয়া, এবং আমি এখন এই দলটাকে রেজিস্ট্রেশন করতে পেরেছি 2024 ফেব্রুয়ারিতে। আচ্ছা, বিজেপির যে মার্কা সেটা তো হচ্ছে ফুলকপি মার্কা। এর আগে কি ছিল? না, এর আগে আমাদের এমনি আমার এক্সপেকটেশন ছিল আরও 2-1টা মার্কা। আচ্ছা। কিন্তু যেহেতু তারা সেই সময় দেয় নাই, যখন আওয়ামী লীগ দেয় নাই, আওয়ামী লীগ সরকার আমাদের যখন বুঝলো যে এটা একটা নৈতিকতা নির্ভর একটা গ্রুপ, তাদের চিন্তাই ছিল ঔপনিবেশিকভাবে চিন্তা করা বা ভূ রাজনীতির কারণে আমাদের দেশটাকে একটু নষ্ট করা, তো ভালো লোকদেরকে তো আগাইতে দিবে না। এই হিসেবে আওয়ামী লীগের সহযোগিতা পাই নাই তারা। আর তখন আমাদের প্রতীক, আমি অন্য দল অলরেডি নিয়ে গেছে এই জন্য উল্লেখ করছি না, অন্য একটা প্রতীক আমাদের ছিল। আর লিস্টেড প্রতীকের মধ্যে এটাকে আমি মনে করছি যে মানুষের সাথে একবারে জড়িত, মানে গ্রামের প্রতীকটা সবাই চিনে। এই জন্য অন্য অনেক প্রতীক থাকার পরেও আমি মনে করলাম যে মানুষ যেটা সকালে উঠেই বিষয়টা তাদের ধারণায় আসে বা চোখে পড়ে, এরকম একটা প্রতীক নেই। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন যে নৈতিকতা নির্ভর এবং ভালো মানুষদের রাজনীতি করা, এটার ক্ষেত্রে দেখি যে মানে ধর্মীয় একটা চলে আসে যখন আপনি এই কথাগুলো বলেন, স্বাভাবিকভাবে মানুষ মনে করে। পাশাপাশি একটা ধারণা এরকম আছে যে বিডিপিটা আসলে জামাতের একটা বি টিম, এটা অনেকেই মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় আমরা দেখি। তো এটার বিষয়ে এটার কতটুকু সত্যতা আছে? মানে আমি একটা উদাহরণ আপনাকে দেই যে এখন সমাজে একটা প্রচলিত আছে, কোনো একটা অফিসে
একটা লোক যদি ভালো কাজ করে, সে তার ধর্মীয় অ্যাক্টিভিটিসগুলো সে মেনটেন করে, সুন্নতি আমি আজ মুসলিম যে অ্যাক্টিভিটিস সেই কাজগুলো যদি করে, ভালো কাজ করলেই মানুষ মনে করে এই লোকটা জামাত। আচ্ছা আচ্ছা, এটা একটা পাবলিক পারসেপশন সমাজে বিদ্যমান, এটা একটা কারণ। আরেকটা কারণ, আমার সাথে যারা কাজ করছেন, আসলে বাংলাদেশের অ্যাসপেক্টে আমরা যদি অ্যানালিসিস করি, একটা পরিষ্কার যে নৈতিকতাভাবে বড় হয় সাধারণ অন্যান্য রাজনৈতিক দলের সাথে যারা ছাত্র রাজনীতি করে, তাদের সংখ্যাটা খুব কম। এবং একটা দলেই এখন জাতীয়ভাবে প্রতিষ্ঠিত, সার্টিফাইড বলা যায়, সেটা হলো ছাত্র শিবির। আচ্ছা, তো ওই শিবির থেকে সবাই তাদের ছাত্র জীবন শেষ করার পরে কর্মজীবনে কিন্তু তারা জামাতে সবাই যায় না, একটা ফিউ পার্সেন্টেজ, হয়তো 30% যায়, 70% যায় না। আচ্ছা, কিন্তু তারা যে নৈতিকতার যে একটা শিক্ষা তারা পায় এবং ধর্মীয় মূল্যবোধের যে তাদের একটা স্ট্রেংথ, এই জিনিসটা তারা অন্যান্য কর্মক্ষেত্রে গেলেও তারা জামাতের সাথে সংশ্লিষ্ট না থাকলেও মানুষ কিন্তু তাদেরকে ওইভাবে আইডেন্টিফাই করে। তো আমার সাথে ছাত্রলীগের ছেলেও আছে, জাসদের ছেলেরাও আছে, এর মাঝে 2-1 ভালো পেয়েছি। তো অধিকাংশ শিবিরের লোক থাকায় সবারই একটা মানে পারসেপশন হয়েছে যে আমি জামাত বা জামাত আমাকে ব্যাক করছে। আসলে আমরা কিন্তু নিজের থেকে এভাবেই লোকগুলো খুঁজে বের করেছি। আচ্ছা, আর এখনও বাংলাদেশের যতগুলি নৈতিকতা নির্ভর দল আছে, সবগুলোরই প্রোডাক্ট কিন্তু একই জায়গা। আচ্ছা, তো এই হিসাবে আর মানে মিডিয়া, তখন মিডিয়াটাও ছিল সবসময় ইসলাম বিরোধী শক্তিকে প্রোভাইড করা এবং ইসলামিক সমমনার লোকজন থেকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে তাদেরকে একটু দূরে রাখা। আর বাংলাদেশের রাজনীতিতে 15 বছর এই শিবির জামাত এটাই ছিল বিগ ট্যাগ। এই হিসাবে তারা আমাকেও সেভাবে ব্র্যান্ডিং করে, পত্রিকায় নিউজ করে, সাংবাদিকরা সেই চিন্তা করেই সেগুলো চিন্তা করেছে। তার মানে হচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোক আপনার এখানে আছে, কিন্তু জামাত শিবিরের লোকজনের সাথে আপনার একটু সংস্রব থাকার কারণে বা বেশি লোকজন ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আপনাকে এই হিসেবে আসলে ট্রিট করা হচ্ছে। তো আসলে এখন এই যে আপনার দল গঠন করা, তারপরে হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে একটা ইম্প্যাক্ট ফেলার জন্য, পজিটিভ একটা পরিবর্তন আনার জন্য যে আপনার কাজ, সেজন্য তো নির্বাচন গুরুত্বপূর্ণ জিনিস। আমরা জানি সামনে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে। তো সেখানে আপনার যেই দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, আপনি সেটা চেয়ারম্যান, তো সেখানে আপনাদের দলের আসলে ভূমিকা কি, বা আপনি কোথায় নমিনেশন পাচ্ছেন, বা আপনি কোথা থেকে নির্বাচন করছেন? আপনার ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা হলো ময়মনসিংহ 9 নান্দাইল। তো অবভিয়াসলি আমি আমার এলাকাটাই আমার জন্য সবচেয়ে উপযুক্ত মনে করি। সেখানে মানুষের চিন্তা এবং সংস্কৃতির সাথে আমি বেড়ে উঠেছি এবং সেইটাকেই টার্গেট করে আমি কাজ করছি এবং ইলেকশন আশা করি ওখান থেকেই করব। আচ্ছা, তো এখন আপনার রাজনৈতিক যেই প্রচারণা বা সামনে ইলেকশনের জন্য প্রচারণা, সেটা আপনি কতটুকু এগিয়েছেন বা কি অবস্থা? আপনি যদি তথ্যভিত্তিক বলেন, আমি এটুকু বলতে পারি যে ইলেকশনের জন্য আগে আসলে আমি যে মাঠে খেলবো সেই মাঠ সম্পর্কে তো আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। আর আমি গতানুগতিক যারা এর আগে নির্বাচিত হয়েছেন, আমি চাচ্ছি একটু মানুষের হয়ে নির্বাচিত হওয়া। আচ্ছা, এই চিন্তা করে গত 5 মাস আমি গড়ে প্রতিদিন 6 থেকে 10 কিলোমিটার আমি প্রতিদিন হেঁটেছি এবং আমার এলাকায় 265টা গ্রাম, 20টা মহল্লা। আচ্ছা, ইতিমধ্যে 225 গ্রাম এবং মহল্লা আমি প্রতিটা ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে মত বিনিময় করা, এলাকার পরিকল্পনা করা এবং ভবিষ্যতে শিক্ষকদের নিয়ে এলাকার পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট বা সংস্কার করার জন্য তাদের পরামর্শ নিয়েছি। ছাত্রছাত্রীদেরকে কাউন্সিলিং করেছি, তাদের ভবিষ্যৎ এবং বর্তমান ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা তাদের কতটুকু প্রয়োজনীয়, তাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং নান্দাইলের আপামর জনসাধারণের সাথে আমি ইতিমধ্যেই একটা ব্যক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠিত করতে পেরেছি। আর বাকি সময় আশা করি
100% মানুষের সাথে সম্ভব না, এলাকার বাইরেও একটা বিগ পোর্শন থাকে যারা এলাকায় আছে, মহিলা এবং পুরুষ সকলের কাছে আমি ফিজিক্যালি যাচ্ছি এবং যেতে পারবো। তো এর ফলে যেটা হয়েছে, আমি 3 মাস আগেও আমার সম্পর্কে যে কনফিডেন্স ছিল না, এখন একটা কনফিডেন্স হয়েছে। মানুষ হয়তো বা নান্দাইলের আগামী নির্বাচনে তারা আমাকে তাদের লোক হিসেবে চিন্তা করছে এবং পজিটিভলি তাদের আপ্যায়ন, তাদের আতিথেয়তা, তাদের সাথে কথাবার্তা কেমন জানি মনে হচ্ছে প্রতিটা ঘরেই এখন আমার হয়ে যাচ্ছে। সে জায়গায় আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলই আছে একটা আসনে। তো এখন আপনি আসলে মূলত কোন ধরনের যে রাজনৈতিক দলগুলোর ব্যাকআপ পাচ্ছেন? আমরা দেখি যে বিডিপি ইতিমধ্যে জামাত এবং অন্যান্য 7টি দল, টোটাল 8টি দল নিয়ে যে একটা সমঝোতা স্বরূপ যে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, সেটাতে বিডিপি আছে। জি। তো সেই যে প্ল্যাটফর্ম, এটার কাজ কতটুকু আগালো বা আপনাকে কতটুকু তারা সাপোর্ট করছে, এই বিষয়টা একটু যদি। আলহামদুলিল্লাহ, আজকেও এই 8 দলের শীর্ষ নেতৃবর্গ বৈঠক ছিল 3 নভেম্বর, এবং সকলেই আগামীতে এই দেশের পরিবর্তনের জন্য যে ইসলামিক, যেহেতু এটা মুসলিম ওরিয়েন্টেড কান্ট্রি, 92% লোক, এই হিসাবে ইসলামিক দলগুলো তাদের ধর্মীয় দায়িত্ব বলেন, ইসলামিক দায়িত্ব বলেন, এটার কারণে সকলেই এখন ফিল করছে, যেহেতু 53 বছর পরে গত বছর জুলাইয়ে ইসলামের নামে কথা বলারই সুযোগ হয়েছে। আর এটা সুযোগ হওয়ার সাথে সাথে মানুষ ইসলামের গুরুত্বটাও রুট লেভেলে সকলেই চিন্তা করছে। এর প্রেক্ষিতে এখন ইসলামিক দলগুলো চিন্তা করেছে যেহেতু একটা সুযোগ এসেছে, আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে যাব এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাদের ইসলামের ভিত্তিতেই হবে। আচ্ছা। তো এই হিসাবে আমি যেটা 8 দলের 7 দল অন্যান্য নেতৃবর্গের সাথে, যেমন জাকপা ছাড়া সবগুলোই সরাসরি ইসলামিক দল, আমরা ডেভেলপমেন্ট পার্টি এবং জাকপা 2টা দল ছাড়া সবাই নিজেদেরকে ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠিত। দেশে খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, ইসলামিক আন্দোলন, জামাতে ইসলামী, আমরা ডেভেলপমেন্ট পার্টি এবং জাকপা, আমরা এই 2টা দল ছাড়া বাকি দলগুলো এদেশের আলেম ওলামা, আপনার হেফাজতের নেতৃত্ব যারা দিচ্ছেন, আলেমদের কওমি গণনা যারা নেতৃত্ব দিচ্ছেন, আর বড় দল অলরেডি প্রতিষ্ঠিত বাংলা জামাতে ইসলামী একটা সর্বজন গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন এই 8টি দল রাজনৈতিক কারণে এবং ভবিষ্যৎ নিজেদের রাজনীতিটা যেন প্রতিষ্ঠিত হয়, গতানুগতিক কোনো দলীয় ঐক্য ঘোষণা না দিয়ে আপাতত মানে ইস্যু ভিত্তিক তাদের সকলেই 8টা দল ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি একটাই ব্যালট বক্স থাকে, একটা আজকেও যেটা বলা হয়েছে যে ইসলামী ব্যালট, এক বুট বাক্স, এক বুট বাক্স, যেটা বুট বক্স। তো এই হিসাবে সকলের ভিতরে দৃঢ়তা দেখেছি এবং তার প্রত্যেকেই নিজের যে আইডিওলজিক্যাল কোনো ডিফারেন্স থাকলেও এই বিষয়গুলোকে আর সামনে আনছে না। সকলের দেশের মঙ্গলের জন্য সকলেই দেখলাম খুব স্ট্রংলি প্রত্যেকের কনফিডেন্স তারা বলেছে যে আমরা দেশের স্বার্থে এখন কোনো বিবাদ, নিজেদের মধ্যে বিরোধ নয়, অনৈক্য নয়, এবং ইসলামের যে সুযোগ এসেছে এটাকে আমরা খুব স্ট্রংলি আগামী নির্বাচনে আসন ভিত্তিক যে সমঝোতা সেটা আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আপনি নানান জায়গায় যাচ্ছেন, আপনার নির্বাচনী এলাকায় যাচ্ছেন, সেখানে ইসলামপন্থী অন্যান্য দলগুলো আপনাকে বেশ সাপোর্ট করছে, এর মধ্যে জামাত ইসলামও আছে। তো আপনার সামনেই যেই 8টি দলের যারা আছেন আপনাকে সাপোর্ট অবশ্যই করেছে, যেহেতু আপনার সমঝোতায় আছেন। তো সেই জায়গা থেকে আপনার যেই প্রতীক ফুলকপি, তো মার্কা যেহেতু তার প্রত্যেকটা দলের নিজস্ব হবে, তো আপনার মার্কাটা জনগণকে চেনানো এবং সেটাকে ফ্যামিলিয়ার করা, পরিচিত করা, এই বিষয়গুলো কিভাবে করছেন আসলে? এটাই যে আমি যে বিষয়টা আপনাকে বললাম, এটা আমার পরিকল্পিতই ছিল, যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি একটা মানুষকে যখন বিষয়টা বোঝাচ্ছি যে 8টা প্রতীকের একটা প্রতীক হবে, যেখানে জামাত ইসলামী থাকবে, দাড়িপাল্লা থাকবে, ইসলামিক আন্দোলন থাকলে হাত পাকা থাকবে, বাংলাদেশ খেলাফত মজলিস থাকলে রিক্সা থাকবে। আচ্ছা, এই বিষয়গুলো মানুষকে বোঝানোর পরে মানুষ এখন আর ওই যে প্রতীকের গুরুত্ব না দিয়ে ইসলামিক কনসেপ্টটার গুরুত্ব বেশি দিচ্ছে। আচ্ছা, এবং তারা অলরেডি অ্যাওয়্যার যে
এইখানে দাঁড়িপাল্লা বিষয় না, হাত পাকা বিষয় না, এই 8 দলের যিনি প্রার্থী হবেন তারই প্রতীক থাকবে। আপনি যেমনটা বলছিলেন যে আপনার নির্বাচনী এলাকায় আপনার যে প্রচারণা এবং সবকিছু মিলে আপনি আশাবাদী এবং একটা বড় রেসপন্স আপনি পাচ্ছেন। পাশাপাশি আমরা তো কিছু নেগেটিভ ব্যাপারও দেখতে পাচ্ছি যে আপনার বিষয়ে কিছু নেগেটিভ জিনিস অনলাইনে ছড়াচ্ছে। তো এই বিষয়গুলোর ব্যাপারে আপনার কি এই বিষয়গুলো, আমার তো আসলে নির্বাচন পরিচালনার অনেক অভিজ্ঞতা আছে নান্দেলে। আচ্ছা 96 সালে 2টা পার্লামেন্ট ইলেকশন আমি পরিচালকই ছিলাম। আচ্ছা একটা পাস করেছিল, একটা ফেল করেছিল। আবার ছোট ভাইয়ের 3টা মেয়র ইলেকশন আমি নিজেই করেছি, সে জাস্ট ক্যান্ডিডেট ছিল। তো এই বিষয়গুলি ইলেকশনের বিষয়ে আমরা আসলে আগেই যেটা বলেছি, আমরা আসলে মানবিক মূল্যবোধ বা নৈতিক অবক্ষয়ের একটা নিম্ন পর্যায়ে আছি। আমরা সত্যকে সত্য বলতে অভ্যস্ত না, ভালো কাজকে আমরা হিংসার পর্যায়ে নিয়ে যাই। আচ্ছা তো আমরা একজন মানুষ দিয়ে সমাজের পরিবর্তন করা সম্ভব, সেই মানুষটাকে সামনে আগাইতে দেই না। যারা কায়েমি স্বার্থের একটা শব্দ আমরা সবসময় শুনি, যে যারা যেভাবে রাজনৈতিক স্বার্থ তারা কায়েম করে রাখছে, যারা দেখতেছে আরেকজন লোক আসতেছে, তার কোনো ব্যক্তি স্বার্থ নাই, আমরাও তার সাথে রাজনীতি করব, সে যদি প্রতিষ্ঠিত হয় আমরা তাকে কোনোভাবেই অনৈতিক কাজে জড়াতে পারবো না, তাহলে আমাদের জন্য একটু সমস্যা। এই গোষ্ঠীটাই আসলে যারা ভালো কাজ করে, শুধু আমার নির্বাচনী এলাকায় আমি বলবো না, তাদেরকে ফেব্রিকেটেড কাল্পনিক অনেক কিছুই তারা তাদের বিরুদ্ধে বলে। তো আমি আশাবাদী আলহামদুলিল্লাহ, এইসব কাল্পনিক কথা বা বানানো কোনো ফটোকার্ড বা কোনো মেসেজ বা গুজব, এগুলো আমার নির্বাচনে আশা করি যে এগুলো মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না। কারণ আমার 62 ইয়ার্স রানিং, এই হিসাবে এলাকার মানুষ, আমি সেখানে ব্যবসা করেছি, রাজনীতি করছি, বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছি, সামাজিক অনেক কাজের সাথে জড়িত। তো এটা এই আমার সারা জীবনে কেউ আজ পর্যন্ত বলে নাই যে, এখন ওই নির্বাচন সামনে নিয়ে 2-1জনের কথা বলতেই পারে, কিন্তু নির্বাচনের আগে আমি অনেক চ্যালেঞ্জ করেছি, বক্তৃতায় বলেছি, যদি আমি এই ধরনের অনৈতিক কোনো কিছুতে জড়িত থাকি আমাকে ভোট দিবেন না। আচ্ছা আমি নিজে স্বার্থের জন্য এমপিতে আসি নাই, আমি দায়িত্ব পালনের জন্য আসছি। সারা জীবন যেহেতু আমি সৎ ছিলাম, ভবিষ্যতেও থাকবো, আরও কঠিনভাবে থাকবো। আপনাদের আমানত রক্ষা করব এবং আপনাদের প্রাপ্য, রাষ্ট্রীয় প্রাপ্য আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমার সংগ্রাম থাকবে। তো যারা সুবিধাভোগী লোক আছেন তারা বিষয়গুলোকে আসলে পজিটিভলি নিচ্ছে না, এই হিসাবেই আমার নামে বিভিন্ন গুজব, কথাবার্তা বা বানানো গল্প আরও আসতে পারে মনে হয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার জনপ্রিয়তা বা আপনার যেই মানুষ যে আপনাকে গ্রহণ করছে, এটা ঈর্ষান্বিত হয়ে বা হিংসা করে আসলে এই কাজগুলো করছে, এটা দিশাহারা হয়ে যা করে মানুষ। তো একটা গোষ্ঠী এটা করছে আমি মনে করি। আমরা আপনার ফেসবুকে দেখছিলাম যে আপনি একটা কোটেশন সেখানে, যে আমি জিতলে নান্দাইলের জনগণ হবে এমপি আর আমি হব পাহারাদার। তো এই যে একটা কোটেশন বা উক্তি, এটার পিছনে ফিলোসফিটা আসলে? হ্যাঁ, এইটা আগে আমার আরেকটা প্রচলিত, আমার যেসব জায়গায় যাই সেটা হলো, আমার নিজস্ব একটা স্লোগান আছে। আমার স্লোগানটার জন্য আমি কিন্তু প্রথমেই শুরুতে একটা গল্প আপনাকে শুনিয়েছি কিনা আবার বলি, পরে আপনি শুনে নেবেন। আমি এলাকায় যখন বক্তৃতা দিতে যাই, প্রথমেই আমি ভূমিকাতেই যে কথাটা সব জায়গায় কমন বলি, সেটা হলো যে আমি একটা ব্যবসার দোকানের উদাহরণ দিই, যে একটা মার্কেটে 5টা দোকান আছে বা 7টা দোকান আছে, মাঝে একটা দোকান অর্থনৈতিক কারণে, অসচ্ছলতার কারণে সেই দোকানই সাজাইতে পারে না। তো পাশের দোকানদাররা ভালো মানুষ, তারা চিন্তা করলো আমার মার্কেটটাকে সুন্দরভাবে চলো, সবগুলো দোকান মালামাল বেশি থাকলে কাস্টমার বেশি আসবে, এই জন্য ওই দোকানটাকে সকলে ইনভেস্ট করে মালামাল দিয়ে গুছায় দেয়। দেখা গেল যে ওই দোকানটার মালামাল বা দোকানের যে বিষয় জিনিসপত্রগুলো একটু বেশি, আরও সুন্দর হয়ে গেছে। আচ্ছা, তো আমার প্রশ্ন হলো, আমি ভোটারদের কাছে বলি, জনগণকে বলি, যে এই যে সকলে সহযোগিতা করে যে দোকানটা সাজিয়েছে, সেই দোকানদার কি আশেপাশের দোকানদারের সামনে কোনো গর্ব করার সুযোগ আছে, অহংকারী হওয়ার সুযোগ আছে, বা নিজে যে এটা বড় দোকান তার, এই বড়ত্ব চিন্তা করার সুযোগ তার নাই। তো
তো এমপি পদটা আমরা সমাজে মনে করি অনেক প্রভাবশালী একটা পদ। উনি যাকে পছন্দ করবেন তার অনেক উন্নতি হয়ে যাবে, যাকে অপছন্দ করবেন তার সম্পদ ধ্বংস হয়ে যাবে, উনি যেভাবে চাবেন সমাজ এভাবে চলবে, এরকম অনেক ধারণাই আছে একজন এমপির প্রতি। আচ্ছা, তো আমি মনে করি সেই দোকানি যে দোকানিকে সহযোগিতা করে জনগণ বা পাশের দোকানদাররা তাকে বড় দোকান বানিয়েছে, সেই দোকানি যেন কোনো গর্ব করতে পারে না, অহংকার করতে পারে না, বড়ত্ব দাবি করতে পারে না। এমপি পদটাকেও আমি জনগণকে এইভাবেই বলি যে আপনারা ভোট না দিলে আমি এমপি হইতে পারবো না। আমি লেখাপড়া করে অ্যাডভোকেট হয়েছি, লেখাপড়া করে ডক্টরেট করতে পারবো, আরও অনেক ডিগ্রি নিতে পারবো, কিন্তু এমপি হইতে পারবো না। তো এমপির ভোটটা আপনি যখন আমাকে দিবেন তখন আমি হব এমপি। তাহলে আমি তো যদি বিবেকবান হই, সেই দোকানদারের মতোই আমার একটা সামাজিক অবস্থান তৈরি হইলো, আমি কি এই অবস্থানটাকে কখনো নিজের গর্বের বা অর্জন আমি বলে দাবি করতে পারি না। এই হিসাবে আমি যেটা আমার স্লোগান হলো, আপনি যে আমাকে ভোট দিয়েছেন যে কাজগুলো করার জন্য, সেই কাজগুলোর আমি হব পাহারাদার এবং আপনারা হবেন এমপি, কারণ আপনি তো মালিক। এই সেন্সে আমি এই স্লোগানটা দিই। আপনার যে নির্বাচন কেন্দ্রিক তো সবার একটি পরিকল্পনা থাকে, তো পরিকল্পনার ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে নান্দাইলের উন্নয়নে বেশি গুরুত্ব দেবেন? আমার খুব হতাশাজনক, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি যখন 82-83-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার নান্দাইল থেকেই প্রায় 100-র উপরে ছাত্র ভর্তি হয়েছিল। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কিছুদিন আগে, 1 মাস আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নরসুন্দা যে অ্যাসোসিয়েশন, তাদের ইনভাইটেশনে আমি গেলাম। সেখানে আমি জিজ্ঞেস করলাম, এই গত বছর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কজন ছাত্র ভর্তি হলো? তারা বললো 5 জন। আমি একটু আরও মানে উৎসুকভাবে জিজ্ঞেস করলাম, গত বছর কতজন ভর্তি হলো? তারা বললো 4 জন। তখন আমার কাছে বিষয়টা খুব অবাস্তব মনে হলো। আবার এদেরকে আরও প্রশ্ন করে জিজ্ঞেস করলাম, তোমরা কি নান্দাইলে কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করেছো? তার বলতে না, আমি কিশোরগঞ্জ পড়েছি, ময়মনসিংহ পড়েছি, ঢাকায় পড়েছি। 13 নান্দাইল থেকে 0 স্টুডেন্ট ইউনিভার্সিটি পর্যায়ে যাওয়ার মতো, মানে ইন্টারমিডিয়েট পড়ার পরে সেই রকম যোগ্য হিসেবে তৈরি হয় না। এই সিনারিওর পরে আর বলতে হয় না নান্দাইলের শিক্ষা ব্যবস্থাটা কোথায়। এবং আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরেও যেটা দেখেছি, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমাদের হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানকে রিবিল্ড করা, শিক্ষার পরিবেশ ফিরে আনা, শিক্ষকদেরকে মর্যাদা দিয়ে তাদেরকে বাচ্চাদের প্রতি আরও আন্তরিক করে তোলা। যে প্রতিবন্ধকতাগুলো শিক্ষকদের আছে সেটা হলো রাজনৈতিক। এই হস্তক্ষেপটা টোটালি না করে আমার নিজস্ব পরিকল্পনা আছে। আমার প্রথম কাজ হবে নান্দাইলের শিক্ষার পরিবেশ ফিরে আনা। আচ্ছা, দ্বিতীয় অন্যান্য বিষয় যেগুলো মানুষের স্বাস্থ্য, অবকাঠামো, বেকারত্বের জন্য আমার পরিকল্পনা আছে। আর এই যে সামাজিক যে ব্যাধিগুলো, মাদক বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এইগুলো সব কিছুর পিছনেই তো আসলে অশিক্ষার কারণ, অর্থনৈতিক অক্ষমতার কারণ এবং মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ। তো এই বিষয়গুলো আমি নান্দাইলে যেভাবেই পারি, আমার প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা পরিকল্পনা আছে। আপনার সময় থাকলে দু একটা আমি বলতেও পারি। যেমন আমি শিক্ষকদের সাথে মতবিনিময়, শিক্ষকরা আমাকে জিজ্ঞেস করলো, যেমন রাস্তার অবকাঠামো উন্নয়নে আপনি কিভাবে এই দুর্নীতি দূর করবেন। তো আমার পরিকল্পনা হলো, দুর্নীতি দূরের জন্য অনেক কিছু করতে হয় না। যেমন এই অল্প দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় যে এটা একটা বিশ্ববিদ্যালয়। এটা খুব বেশি দিন লাগে না, 1 মাস। শুধু সুস্থ চিন্তা এবং সুস্থ পরিকল্পনা দরকার। কারণ আমি মানুষকে বলি যে দুর্নীতি তো আমি দূর করতে হবে না, আমি যদি দুর্নীতি নিজে না করি তাহলে দুর্নীতি দূর করা সম্ভব এবং এটার পার্ট হবেন আপনারা। যেমন একটা রাস্তা 5 কোটি টাকা, সেই 5 কোটি টাকার রাস্তাটা নির্মাণের জন্য একটা শিডিউল থাকে, ডিটেইলস থাকে যে রাস্তাটার কি হবে এবং এটার কিন্তু নিয়মও আছে। সেই কাজটাকে বিভিন্ন দর্শনযোগ্য জায়গায় বিলবোর্ড আকারে টানিয়ে দেওয়া, যেন সবাই জানে কি কাজ হচ্ছে, কতটুকু ম্যাটেরিয়ালস লাগছে, কতদিন সময় লাগবে, কাজের স্ট্যান্ডার্ড কি হবে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশে প্র্যাকটিসটা করা হয় না, কারণ স্টেক হোল্ডার যারা থাকেন
তাদের সুবিধার জন্য এই জিনিসটা হাইডিং করা হয়। তাই আমি লোকজনের বললাম আমি শুধু এই কাজটা করব, 5 কোটি টাকার কাজটা হচ্ছে, এর ডিটেলসটা এই আমার আসতে হবে না, আপনারা কাজটা বুঝে নিন। আচ্ছা, মানে সবকিছুই ঠিকঠাক আসছে কিনা, হচ্ছে কিনা কাজটা। কারণ আপনারা চাঁদাবাজরা আসতে পারবে না, কারণ আমি যদি নিজে চাঁদাবাজ না হই, একটা এলাকার এমপি যদি চাঁদাবাজ না হয়, অসৎ না হয়, কোনো জায়গায় অসত্য হবে না, আমি আই বিলিভ ইট। তো এই হিসেবে মানুষ যখন বলবে যে এই যে ইটটার মান কি, বালুর লেয়ারটা কি, ডালাইয়ের লেয়ার কি, সব তো লেখা আছে, শুধু এটা দেখবে। এখন যদি যেটা দেশে হয় 5 কোটি টাকার কাজ 2 কোটি টাকা আগেই ভাগাভাগি হয়ে যায়। আচ্ছা, এখন কন্ট্রাক্টর যদি ভাগাভাগি করেও কাজটা নেয়, ওই শিডিউল অনুযায়ী কাজটা তাকে করে আসতে হবে। তো এইভাবে একটা খাতের দুর্নীতি টোটালি বন্ধ হয়ে যাবে। এরকম শিক্ষা বলি, অন্যান্য যে বিষয়গুলো আছে এইগুলোকেও ডেভেলপ করা পরিকল্পনা আমার নিজস্ব আছে, সেগুলো করা যাবে। আর আমি এলাকার বেকারত্ব দূরের জন্য আপনার একটা অ্যালার্মিং মেসেজ আছে যেটা আপনারা জানার কথা। যেমন জাপানে প্রতি বছর গত 4 বছর যাবৎ একটা রিকোয়ারমেন্টস আছে 1 লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে, মানে ফিশারম্যান, কাল্টিভেটর, ফার্মার, এই ধরনের বিষয়। ইভেন এদের বিষয়গুলো ভবিষ্যতে ওদেরকে সিটিজেনশিপও দেবে, এটা যেটা জাপানের প্রথম ডিসিশন। বাংলাদেশকে প্রতি বছর 1 লাখ লোক তারা দিচ্ছে, ডিমান্ড দিচ্ছে। 4 বছরে মাত্র 13,000 লোক পাঠাইতে পারছে। আচ্ছা, এটা কারণ কি? এটাই পাশাপাশি আপনাদের নেপাল থেকে 1.5 লাখ লোকের ডিমান্ড দেওয়া হয়েছে এবং 1.5 লাখ লোকেই তারা পাঠিয়েছে। এই লোকগুলোর জন্য শুধু দরকার ইন্টারমিডিয়েট পাস এবং জাপানি ভাষা, মানে ফার্স্ট স্টেজ পর্যন্ত জানলেই হবে। আচ্ছা, আর কোনো যোগ্যতার দরকার নাই। আমাদের এই সমাজ ব্যবস্থাটা এমনই যে এই বেসিক কাজগুলো করে আমাদের যুবকদেরকে উৎসাহী করে এবং খুব মিনিমাম পয়সায় সেখানে পাঠায় দেওয়া, ভবিষ্যতে তারা ফ্যামিলিও নিতে পারবে, এরকম সুযোগ সুবিধা দেওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে আসলে যেহেতু অনৈতিক কাজেই সবাই জড়িত থাকে, আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করে, এই কারণে এই ধরনের সুযোগগুলো কেউ অ্যাভেল করে না। তো আমি যদি আলহামদুলিল্লাহ এই সুযোগটা পাই, যদি আমি এলাকার এমপি হই বা নাও হই, আমার আগামী বছর আমার ইচ্ছা যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নামদারে জড়িত আছি, কোনো একটা প্রতিষ্ঠানে ইভিনিংয়ে আমি ওই ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বানিয়ে সেখানে তাদেরকে সেভাবে রেডি করে আমি বছর একটা বিগ কোয়ান্টিটি কিন্তু আমার এলাকা থেকেও পাঠাইতে পারি। তো এইটা আমার একটা এজেন্ডা এবার ইলেকশনের মধ্যে। আমি এই কাজটাকে, রাষ্ট্রীয় এই সুযোগটাকে আমি অ্যাভেল করার চেষ্টা করব। এরকম প্রত্যেকটা সেক্টর নিয়ে আমার পরিকল্পনা আছে। আমি 15টা সমস্যা চিহ্নিত করেছি নান্দাইলে। যেমন কতগুলি কঠিন বিষয়, যেমন থানাগুলোর কাজ হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, পাবলিকের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া। কিন্তু এইগুলো বাদে থানায় যদি আমি দেখি, যদি কোনোদিন থানায় যাই নাই বা ফোনও করি না, কিন্তু মানুষ আমার কাছে আসে, থানায় এখন দরবারের একটা জায়গা হয়ে গেছে, যেটা তাদের আইন বিরোধী। কোথাও কোনো সমস্যা হলে দরবারটা হবে থানায়। আর আমরা তো নৈতিকভাবে আমাদের অবস্থান সময় আমরা জানি, কিছু লোক দালালি পর্যায়ে আছে, একটা বাড়িতে কারোর একটা ঝগড়াঝাটি হলেও এটা মীমাংসা হবে থানায়। আচ্ছা, এটা একটা বড় বাণিজ্য হচ্ছে, মানুষের উপর অত্যাচার হচ্ছে। আবার গ্রামীণ দরবার সালিশ, এই দরবার সালিশের মাধ্যমে রাজনৈতিক নেতারা, রাজনৈতিক কর্মীরা মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং মানুষকে জীবনটাকে অনিরাপদ করে রাখছে। কোনো ভালো মানুষ গ্রামে থাকার মতো অবস্থা নাই। এই বিষয়গুলো থেকে ফিরে আনার জন্য আমার নিজস্ব পরিকল্পনা আছে। এরকম মানুষের যে মৌলিক যে প্রয়োজনগুলো, হসপিটাল বা ক্লিনিকগুলো, প্রতি ইউনিয়ন একটা ক্লিনিক থাকে, আমি ক্লিনিকগুলো ভিজিট করেছি। আচ্ছা, সেইখানে ডাক্তার পাওয়া যায় না, কোনো মেডিসিন পাওয়া যায় না। আমি যতটুকু খোঁজ নিয়েছি প্রায় 33 আইটেম ওষুধ একটা ক্লিনিকে যায়। আচ্ছা, কিন্তু লোকজনকে জিজ্ঞেস করেছি যে প্যারাসিটামল আর স্যালাইন ছাড়া কোনোদিন ক্লিনিক থেকে কিছু পাওয়া যায় না। ডাক্তার তো যায় না, বরাদ্দ ঠিকই থাকে, বরাদ্দ থাকে, খরচ হচ্ছে, ডাক্তার বেতন নিচ্ছে। এলাকায় কেউ বলে নাই যে আমাদের এই ক্লিনিকের ডাক্তারের চেহারা দেখছে। তাহলে এই হলো সিচুয়েশন। এই আমরা যদি আসলে সত্যি করতে সমাজটাকে সার্ভিস দিতে চাই, প্রতিটা সেক্টরে কাজ করা দরকার। আমাদের এলাকায় কোনো ইন্ডাস্ট্রির সুযোগ নাই, খুব মিনিমাম, কিন্তু বেকারত্ব এবং জনশক্তি কিন্তু এই রাজনৈতিক মিছিল করছে, নেশার সাথে জড়িয়ে গেছে, বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে। কারণ ওদের দোষ না, আমরা তাদেরকে সেখান থেকে ফিরে আসার সুযোগ দিতে পারি নাই।
তো আসলে আমি মনে করি আমার এলাকায় হিউজ কাজ, রাস্তাঘাট তো কোথাও নাই, শুধু কিছু রাস্তাঘাটে কানেক্টিভিটি আছে, সেইখান থেকে বাড়ি যাওয়ার কোনো অবস্থা নেই। বেশিরভাগ ছাত্রছাত্রী দেখছি 2টা কাপড় নিয়ে আসে, এসে স্কুলে চেঞ্জ করে, তার ব্যাগটা মাথায় করে আনে, জুতাটা হাতে করে আনে। এটা হলো আমার 70% আমার এলাকার অবস্থা। তাহলে আমার কাজের মানে এত বেশি প্রয়োজন, তো খুব কঠিন হবে এই জিনিসগুলোর থেকে বেরিয়ে আসা। তবে আমরা ইনিশিয়েটিভ নিয়ে এবং আমরা যদি সুযোগ পাই ইনশাল্লাহ সততার মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের ইনোভা টক্সের একটি গুরুত্বপূর্ণ এপিসোড, সেটা হচ্ছে জনতার ইশতেহারে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে এতক্ষণ শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আপনাদের যদি কেউ আমাদের জনতার ইশতেহার প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ সে অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদের জন্য এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের আরও যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সবশেষ আপনার যদি আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলবেন। ধন্যবাদ। প্রথম থেকেই আপনি আমাকে এই সুযোগ দিয়েছেন আমার ইচ্ছার কথাগুলো ব্যক্ত করার জন্য। আমি আপনার ইনোভা টক্সকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জনগণকে নিয়ে আমার চিন্তাভাবনা, প্রত্যাশা নিয়ে কথা বলতে পেরেছি। আর আমি এক কথাই বলবো, নান্দাইলে বিশেষ করে আমি কোনো রাজনৈতিকভাবে কাউকে বিবেচনা করব না, কোনো বৈষম্য থাকবে না, এবং কে কোন দলের সাপোর্টার বা কে আমার পক্ষে বিপক্ষে নির্বাচিত যদি হই আল্লাহর রহমতে, এইটা কখনো বিবেচনা আনা যাবে না। আমি সকল জায়গায় বলি আমি কোনো দলের নই, আমি নান্দাইলের ছেলে, এবং নান্দাইলই একটা দল। এই দল হিসেবে আমরা এক দল, নান্দাইলের জনগণের সকল সুখ দুঃখে ইনশাল্লাহ এক পরিবার হিসেবে আমি নান্দাইলের মানুষকে বিবেচনা করব, আল্লাহ যদি আমাকে এই সুযোগ দেয়। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।